আজকের আমাদের টপিক হলো ট্রান্সপোর্টিং প্লান্টস। চলো শুরু করা যাক। আচ্ছা, ট্রান্সপোর্ট মানে আমরা জানি কি যে একটা জায়গা থেকে আমরা যখন অন্য একটা জায়গায় যাচ্ছি সেটাকে আমরা ট্রান্সপোর্ট বলি। স্কুল থেকে বাড়ি আসছি, বাড়ি থেকে স্কুলে যাচ্ছি, বা ভাইস ভার্সা। কিন্তু প্লান্টস এর ক্ষেত্রে কি এরকম কিছু হয় না। প্লান্টস এর ক্ষেত্রে ট্রান্সপোর্টিং প্লান্টস মানে কি, প্লান্টস এর বডিতে কিছু সাবস্টেন্সেস এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। তার মধ্যে প্রথমেই আসছে কি H2O, তার সাথে কিছু মিনারেলস মিক্স করা থাকে। এবার এরা কোথায় থাকে? এরা থাকে হচ্ছে সয়েলে, মানে ওয়াটার অ্যান্ড মিনারেলস এরা কোথায় থাকবে? সয়েলে। সয়েল থেকে প্লান্টস উইথ দ্য হেল্প অফ রুটস এই দুটো জিনিস অ্যাবজর্ব করে। এবার রুটস কে ওটাকে অ্যাবজর্ব করে রেখে দেবে? নিশ্চয়ই না। রুটস সেটাকে অ্যাবজর্ব করে প্লান্টস এর কিছু বডি পার্টসে ওটাকে পাঠিয়ে দেবে। এই যে রুটস অ্যাবজর্ব করলো করে প্লান্টস এর কোন কোন বডি পার্টসে পাঠাবে? স্টেমে পাঠাবে, এবং আলটিমেটলি ওকে পাঠাতে হবে লিভসে। কেন? কারণ এই লিভস এর মধ্যেই হচ্ছে কি ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসে কি হবে না, ফটোসিনথেসিসের থ্রুতে প্লান্টস কিছু তার খাবার তৈরি করবে, ফুড তৈরি করবে, হুইচ ইজ কল্ড গ্লুকোজ, বা আমরা যেটাকে সুগার বলে চিনি। তো এই সুগারটা তৈরি হচ্ছে কোথায়? প্লান্টস এর গ্রিন লিভসে। তাহলে যদি প্রথম থেকে বলি, সয়েলে রয়েছে H2O মানে ওয়াটার আর মিনারেলস। প্লান্টস এর যে রুটস পার্টটা রয়েছে সে এই দুটো জিনিসকে অ্যাবজর্ব করছে। অ্যাবজর্ব করে ও স্টেম, লিভস এই পার্টগুলোকে এটা ট্রান্সপোর্ট করে দেবে। কাকে কাকে? H2O আর মিনারেলসকে। এবার লিভসে ফটোসিনথেসিস প্রসেসের থ্রুতে সুগার, বা যেটাকে আমরা বলি গ্লুকোজ, এটা তৈরি হচ্ছে। সেম ভাবে লিভস কি এই গ্লুকোজটাকে নিজের মধ্যে রেখে দেবে? না, গ্লুকোজটা কিন্তু প্লান্টস এর প্রত্যেকটা বডি পার্টসে যেতে হবে। অল পার্টস অফ দ্য প্লান্ট। কেন? কারণ এইটা যদি না যায়, গ্লুকোজটা হচ্ছে প্লান্টস এর খাবার। তো যদি গ্লুকোজটা প্লান্টস এর বডি পার্টসে না যায়, বডি পার্টস গুলো গ্রো করবে কি করে, ডেভেলপ করবে কি করে? কাজেই লিভস কিন্তু এই সুগার বা গ্লুকোজ বা যে ওর খাবারটা তৈরি করছে সেটাকে প্লান্টস এর প্রত্যেকটা বডি পার্টসে পাঠাবে, যাতে ওদের ডেভেলপমেন্ট হয়, কিছু রিয়াকশনস হয়, ওরা যাতে গ্রো করতে পারে। এই পুরো প্রসেসটাকেই বলা হচ্ছে ট্রান্সপোর্টিং প্লান্টস। তাহলে প্রথমে একটা কিছু জিনিস লিভসে গেল, আবার লিভস কিছু জিনিস তৈরি করে সেটাকে প্রত্যেকটা বডি পার্টসে পাঠিয়ে দিল। এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে ট্রান্সপোর্ট। এবার এই ট্রান্সপোর্ট যে মেকানিজমটা, এটা কিছু একটার থ্রুতে করতে হবে। মানে আমি যখন স্কুল থেকে বাড়ি আসছি বা বাড়ি থেকে যখন স্কুলে যাচ্ছি, নিশ্চয়ই আমি একটা তার রুট মেনটেন করছি, একটা রোডের থ্রুতে একটা পার্টিকুলার ওয়েতে যাচ্ছি। তো এই পুরো মেকানিজমটাও একটা পার্টিকুলার রুটে হয়। সেই রুটটার নাম কি? তো আমরা তাকে বলি ভাস্কিউলার বান্ডেল। ভাস্কিউলার বান্ডেল জিনিসটা কি? এটা হচ্ছে প্রাইমারি ট্রান্সপোর্ট সিস্টেম ইন ভাস্কিউলার প্লান্টস। তো প্লান্টস এর মধ্যে যেটা ভাস্কিউলার প্লান্টস, তাদের ক্ষেত্রে এই ভাস্কিউলার বান্ডেলটা দেখা যায়, which is composed of xylem and phloem। এই জাইলেম অ্যান্ড ফ্লোয়েম টিস্যুস যেগুলো, তারাই কিন্তু এই ট্রান্সপোর্ট মেকানিজমটাকে পুরোপুরিভাবে কন্ডাক্ট করছে। জাইলেম কিছু পার্টিকুলার ফাংশন করছে, আর ফ্লোয়েম কিছু পার্টিকুলার ফাংশন করছে, অ্যান্ড they transport substances like water, minerals and sugar। তো এবার যদি আমি জাইলেমের দিকে আসি, জাইলেম কি করছে? it transports water along with minerals which is absorbed by the root hairs to the leaves। এখানে আমরা একটা নতুন টার্ম পেলাম, which is called root hairs। রুট হেয়ার্স কোনটা? না, রুটস যদি আমরা দেখি, এই যদি একটা মেইন রুট থাকে, তার থেকে কিছু ব্রাঞ্চেস বেরিয়ে গেছে, তো একদম যে সরু 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 যে জিনিসগুলো, স্ট্রাকচার গুলো, এই স্ট্রাকচার গুলোকে আমরা বলবো রুট হেয়ার্স। একদম সরু সরু যে স্ট্রাকচার গুলো হয় সেগুলো আমরা আরেকটু ডিটেলে পড়বো, বাট এইগুলোকে বলা হচ্ছে রুট হেয়ার্স। এই রুট হেয়ার্স গুলোই কিন্তু আলটিমেটলি H2O অ্যান্ড মিনারেলস এইগুলোকে অ্যাবজর্ব করছে, এবং অ্যাবজর্ব করে এটাকে কোথায় পাঠাচ্ছে? জাইলেমে পাঠাচ্ছে। এই জাইলেম আলটিমেটলি পুরো
প্লান্টসের যেখানে যেখানে ওয়াটার মিনারেলস দরকার সেখানে পাঠিয়ে দিচ্ছে, প্রাইমারিলি স্টেম অ্যান্ড লিভসে। এবার আসছে ফ্লোয়েম। ফ্লোয়েম কি করছে না, যেই খাবারটা লিভসে তৈরি হচ্ছে, আমরা জানি কি তৈরি হয়, C6H12O6 গ্লুকোজ তৈরি হচ্ছে। তো গ্লুকোজটাকে প্লান্টসের অল পার্টস অফ দ্য বডি, প্রত্যেকটা পার্ট ওটাকে পৌঁছে দিতে হবে, বি ইট স্টেম, be it any branches, be it any part in the root. রুটসেও কিন্তু দরকার, কেন, কারণ রুটটা যদি ডেভেলপ না করে তাহলেও কি করে এই H2O মানে ওয়াটার এন্ড মিনারেলকে অ্যাবজর্ব করবে। তো প্লান্টসের প্রত্যেকটা বডি পার্টসেই কিন্তু ফ্লোয়েম এই সুগার মলিকিউল যেটা সেটাকে পাঠিয়ে দেয়। এবারে আমরা জাইলেম আর ফ্লোয়েম সম্পর্কে কিছুটা দেখে নেব। জাইলেম, এই যে জাইলেম টিস্যুটা, জাইলেম দেখতে এরকম, ঠিক আছে। তো জাইলেমের একদম প্রথম পার্টটাকে আমরা বলছি কি, ট্র্যাকিড, ইনার পার্ট যেটা, ঠিক। আচ্ছা, আমি যদি একটু এটাকে মার্ক করে দিই, ওকে। তো জাইলেমের এই যে একটা অকার ইয়েলো কালার দেখছো, এটাকে বলা হচ্ছে কি ট্র্যাকিড। তার ঠিক বাইরে ব্রাউন কালারের যে পার্টটা, এটাকে বলা হচ্ছে কি জাইলেম ভেসেল। আচ্ছা, একদম লেফট হ্যান্ড সাইডে যদি চলে আসো, জাইলেম ফাইবার্স, আর একদম বাইরে রয়েছে জাইলেম প্যারেনকাইমা। এই পুরোটাকে বলা হচ্ছে কিন্তু জাইলেম। এবার এটা কিরকম স্ট্রাকচার না, এটা যদি তুমি একটা জাইলেমকে নিয়ে ট্রান্সভার্সলি কেটে দাও, তখন তুমি ভিতরে এরকম একটা স্ট্রাকচার দেখতে পারবে, আদারওয়াইজ ওটা কিন্তু একটা পাইপের মতনই দেখতে লাগবে। তো জাইলেম ইজ কম্পোজড অফ 4 টাইপস অফ সেলস। এই 4 টাইপস অফ সেলস নিয়ে তৈরি হয়েছে একটা পুরো জাইলেম। ওকে, তো প্রথমেই কি আসছে, প্রথমেই আসছে হচ্ছে ট্র্যাকিড। ট্র্যাকিড আমরা কোনটাকে বলেছি না, একদম ভিতরের যে পার্টটা, এবং এটা কিন্তু স্লেন্ডার সেলস, মানে এটা অনেকটা এইরকম দেখতে, ঠিক আছে, সরু, একটু ইলংগেটেড, এবং ট্যাপারিং এন্ড থাকবে, মানে দুটো এন্ড যদি দেখো এটা কিন্তু সরু হয়ে গেছে, মাঝখানটা একটু মোটা থাকে। তো লং স্লেন্ডার সেলস উইথ ট্যাপারিং এন্ডস কার ট্র্যাকিডস এর মধ্যে দেখা যাচ্ছে। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্টলি, ইট ইজ নন লিভিং। কেন নন লিভিং না, তো এর মধ্যে নিউক্লিয়াস থাকে, না তো এর মধ্যে সাইটোপ্লাজম থাকে। এই যে ট্র্যাকিডের যে সেলগুলো, এদের মধ্যে নিউক্লিয়াস সাইটোপ্লাজম কিছুই থাকে না। এবার নিউক্লিয়াস যদি না থাকে বা সাইটোপ্লাজম যদি না থাকে, তাহলে কি সেলটাকে আমরা লিভিং বলতে পারি? কখনোই না। তো ইট ইজ নন লিভিং। থিক ওয়ালস আর রিইনফোর্সড উইথ লিগনিন। লিগনিন জিনিসটা কি? লিগনিন হচ্ছে একটা অর্গানিক পলিমার, অর্গানিক পলিমার, তো যেটা বলতে পারো সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট পলিমার আফটার সেলুলোজ। এই লিগনিনটাকে আমরা ন্যাচারাল গ্লু হিসেবেও বলতে পারি, যে ইট ইজ অলসো কল্ড অর্গানিক গ্লু অর ন্যাচারাল গ্লু, যেটা মেন যে ফাংশনটা প্লে করছে এখানে কি না, ওকে একটা স্ট্রাকচারাল সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এই থিক ওয়ালস গুলো মানে ট্র্যাকিডস এর যে ওয়ালস, সেগুলো থিক হয়, উইচ ইজ রিইনফোর্সড কে লিগনিন করছে সেটা, যার জন্য ট্র্যাকিডকে অনেক সময় লিগনিফাইড সেলসও বলা হয়। আচ্ছা, what is the function of this trachid? না, they conduct water and provides the plants with mechanical support. তাহলে ট্র্যাকিডটা কিন্তু ওই মাঝখানে যে একদম মেইন পার্টটা, সেটা আমরা দেখেছিলাম। জাইলেমের অ্যাজ আ হোল কাজ কি না, ওয়াটার যেটা রয়েছে, যেটা কিনা রুট অ্যাবজর্ব করেছে, সেটাকে একদম ওই প্লান্টস এর লিভস অব্দি পৌঁছে দিতে হবে। তাহলে ও কি কন্ডাক্ট করছে? ওয়াটার কন্ডাক্ট করছে, তার সাথে কিছু মিনারেলস মিক্স করা থাকবে, এবং এর সাথে ট্র্যাকিড, তার মধ্যে যেহেতু লিগনিন রয়েছে, ও কিন্তু একটা স্ট্রাকচারাল বা মেকানিক্যাল সাপোর্টও দিচ্ছে প্লান্টকে। এরপরেই আসছে কি ভেসেল। ভেসেলটা দেখতে অনেকটা এইরকম টাইপের, ঠিক আছে, এটা একটু বেরিয়ে গেল। তো মোটামুটি একটা পাইপকে যদি তুমি কেটে দাও মাঝখান দিয়ে, যেরকম দেখতে লাগে, সেটা হচ্ছে ভেসেলের মতন স্ট্রাকচার। দে আর টিউব লাইক স্ট্রাকচারস প্লেসড ওয়ান অ্যাবাভ দি আদার ফর্মিং লং চ্যানেলস। তো একটার উপরে আরেকটা এরকম ভাবে থাকবে, ঠিক আছে। তো একটার সাথে আরেকটা কন্ট্যাক্টে থাকবে, এবং
যদি আমরা ফোর্থ পয়েন্টে আসি, দেখতে পাবে এন্ড ওয়ালস বিটুইন অ্যাডজেসেন্ট ভেসেল মেম্বার্স ডিসলভ ফর্মিং কন্টিনিউয়াস চ্যানেলস। তাহলে এই যে দুটো অ্যাডজেসেন্ট ভেসেল মেম্বার্স রয়েছে তাদের মধ্যে কিন্তু এন্ড ওয়ালস যেগুলো সেগুলো ডিসলভ করে যায়, যাতে এই জায়গাটা পুরো একটা কন্টিনিউয়াস স্ট্রাকচার ফর্ম করতে পারে। অ্যান্ড দে আর ওপেন অ্যাট বোথ দ্য এন্ডস, দুটো এন্ড যেটা সেটা হলো থাকে এবং একদম ওপেন করা থাকে। অ্যান্ড দে ডাই অ্যাট ম্যাচুরিটি, মানে কি এদের প্রথমে কিন্তু নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম থাকে, কিন্তু যখন আস্তে আস্তে এরা বড় হতে থাকে বা এরা ম্যাচিওর করতে থাকে তখন এই দুটো কিন্তু আর থাকে না। এবার এই দুটো যদি আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায় বা ডিসঅ্যাপিয়ার করে যায়, তার মানেই আস্তে আস্তে কি তারা মারা যাচ্ছে বা নন লিভিং হয়ে যাচ্ছে। কেন হয়? সো দ্যাট এই যে স্ট্রাকচারটা সেটা একটা হলো স্ট্রাকচারে কনভার্টেড হয়। কেন? কারণ এর মধ্যে দিয়ে ওয়াটার, মিনারেলস সেগুলোকে কন্ডাক্ট করে একদিক থেকে আরেক দিকে নিয়ে যেতে হবে। তো মাঝখানে যদি অনেক জিনিসপত্র থাকে, নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে, অন্যান্য অর্গানেলস থাকে, সেই জায়গাটা বা সেই হলো স্পেসটা কি থাকবে? নিশ্চয়ই না। তো নিউক্লিয়াস বা সাইটোপ্লাজমটা এই কারণেই ডিসঅ্যাপিয়ার করে যায়, যাতে এই স্ট্রাকচারটা হলো থাকে এবং যেই যেই জিনিসপত্র এখান দিয়ে যাওয়া দরকার তারা যাতে স্মুথলি ট্রান্সপোর্টেড হতে পারে। দে আর অলসো লিগনিফাইড ওয়ালস, তার মানে তারাও কিন্তু কিছুটা, মানে এই ভেসেলসও কিন্তু কিছুটা মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করবে। ফাংশনসে যদি আসি, provides mechanical support and transports water and minerals in upward and lateral direction। তাহলে আপওয়ার্ডসেও যেতে পারে, ল্যাটেরালিও যেতে পারে। তো প্রথমে গেল হচ্ছে ট্র্যাকিট, নেক্সট হলো ভেসেলস। এরপরে কি আসছে? ফাইবার্স। ফাইবার্স যেগুলো সেগুলো কিন্তু অনেকটা এরকম স্লেন্ডার, লম্বা, যেরকম আমরা ট্র্যাকিটে দেখেছিলাম সেরকমই অনেকটা দেখতে হয়, লং হয়, ন্যারো হয় এবং ট্যাপারিং এন্ডস থাকে। দুটো এন্ড এসে যেন একটু সরু হয়ে মিলিয়ে গেছে, তো এটা ট্যাপারিং এন্ডস থাকে। মেড আপ অফ স্ক্লেরেনকাইমা সেলস। এই স্ক্লেরেনকাইমা সেলস কিন্তু স্পেসিফিক্যালি প্লান্টস বডিতে থাকে, ফাইবার্স গুলো কিন্তু স্ক্লেরেনকাইমা সেলস দিয়েই তৈরি। অ্যান্ড দে প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট। এটারও ফাংশন সেম হলো। তাহলে এতক্ষণ আমরা যেগুলো যেগুলো দেখলাম প্রত্যেকেই হচ্ছে নন লিভিং এবং তারা ওয়াটার ট্রান্সপোর্ট তো করছেই, তার সাথে মেকানিক্যাল সাপোর্টও দিচ্ছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার আসছে প্যারেনকাইমা। এই প্যারেনকাইমা হচ্ছে অনলি লিভিং সেলস ইন জাইলেম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা খুব আসে যে which is the only living cell in xylem tissue, that is called parenchyma, right? আচ্ছা, বিকজ দে রিটেইন নিউক্লিয়াস এন্ড সাইটোপ্লাজম। তাহলে একমাত্র ওদের মধ্যে নিউক্লিয়াস থাকছে আর সাইটোপ্লাজম থাকছে, তো নিউক্লিয়াস থাকলেই আমরা বুঝে যাব সে নিশ্চয়ই লিভিং সেল হবে। আচ্ছা, তারা কি করছে? এই প্যারেনকাইমারা কি করছে না, দে ফেসিলিটেট হরাইজন্টাল ওয়াটার ট্রান্সপোর্ট, হরাইজন্টালি ওয়াটারটাকে ট্রান্সপোর্ট করছে। অ্যালং উইথ দ্যাট দে অ্যাক্ট লাইক আ স্টোরেজ ইউনিট বা স্টোরিং ইউনিট। কি করছে? কিছুটা ফুড পার্টিকেলস কে তারা স্টোর করে রাখছে ইন দ্য ফর্ম অফ স্টার্চ। কারণ আমরা জানি যে এই যে গ্লুকোজ যেটা তৈরি হয় ও কিন্তু গ্লুকোজ ফর্মে স্টোর থাকতে পারে না, গ্লুকোজ ফর্মেও ইউজড হবে। প্লান্টস এর বডিতে যে যে ফাংশনস গুলো করার জন্য গ্লুকোজ দরকার ও গ্লুকোজ ফর্মে ইউজড হবে, কিন্তু যে এক্সেস গ্লুকোজটা ওর বডিতে স্টোর করে রাখতে হবে ও কিন্তু গ্লুকোজ ফর্মে স্টোর থাকতে পারবে না, তাকে প্রথমে কনভার্টেড হতে হবে ইনটু স্টার্চ, তারপরে এই স্টার্চ ফর্মে এটা স্টোর থাকতে পারে। ঠিক আছে, তার সাথে কিছু ফ্যাট স্টোর করা থাকে কোথায়? প্যারেনকাইমাতে। তাহলে প্যারেনকাইমার মেন ফাংশন হচ্ছে হরাইজন্টালি কিছুটা ওয়াটার ট্রান্সপোর্ট করে আর তার সাথেও কিছু স্টার্চ বা ফ্যাট এগুলোকে স্টোর করে রাখে ইন দ্য প্লান্টস। তাহলে এক কথায় যদি তোমাকে বলা হয় যে হোয়াট আর দ্য ফাংশনস অফ জাইলেম, তাহলে একদম প্রথমেই আমরা কি পেয়েছি? ওয়াটার ট্রান্সপোর্ট করে। তাহলে ট্রান্সপোর্টে ওর একটা মেন ভূমিকা রয়েছে, ইম্পর্টেন্স রয়েছে, ওয়াটার ট্রান্সপোর্টেশন। ওকে, নেক্সট আমরা দেখলাম কি একটা মেকানিক্যাল সাপোর্ট দিচ্ছে ম্যাক্সিমাম সেল, সেটা ভেসেলস হতে পারে,
সেটা ট্র্যাকিডস হতে পারে, সেটা ফাইবারস হতে পারে, এরা প্রত্যেকেই একটা মেকানিক্যাল সাপোর্ট দিচ্ছে। এবং তার সাথে আমরা দেখলাম কি প্যারেনকাইমা ও কিন্তু কিছুটা স্টার্চ বা ফ্যাটকে স্টোর করেও রাখতে পারে। তো এই পুরোটা গেল হচ্ছে ফাংশনস অফ জাইলেম, রাইট? এবার আমরা দেখে নেব কি ফ্লোয়েম। তো ফ্লোয়েমেও কিন্তু জাইলেমের মতনই 4 টাইপস অফ সেলস দিয়ে তৈরি। তার মধ্যে প্রথমেই আসছে কে সিভ টিউব। আচ্ছা, এটাকে একটু চেঞ্জ করে নি। ওকে, তো প্রথমেই আসছে সিভ টিউব, তার সাথে কম্প্যানিয়ন সেলস, ফ্লোয়েম, প্যারেনকাইমা, এই তিনটে মেন। এই তিনজন ছাড়াও আরেকজন থাকে, আসছি। বাট সিভ প্লেট যেটা, এটা কিন্তু কোনো সেল না। এই যে 4 টাইপস অফ সেল যেটা বলেছে এর মধ্যে কিন্তু সিভ প্লেট পড়ে না। সিভ প্লেট হচ্ছে একটা স্ট্রাকচার বলতে পারবো উইদিন দ্য ফ্লোয়েম, যেটা এই সিভ টিউবেরই পার্ট। বাট এই তিনটে বাদ দিয়েও আরেকটা সেল থাকে। কিরকম? আচ্ছা, প্রথমে যদি দেখি, প্রথমে আসছে কে সিভ টিউব। সিভ টিউব, রাইট? তো সিভ টিউবটা কিরকম? সিভ সেলস দিয়ে তৈরি এন্ড দে আর ইলংগেটেড সেলস, এবং এক্ষেত্রে আমরা দেখব এরা কিন্তু লিভিং সেলস। ঠিক আছে? তো যদি সিভ টিউবটা দেখো, এই যে পুরোটাই গ্রিন কালার, বাট একদম যে মাঝখানে একটু স্লেন্ডার টাইপ অফ গেছে, এটাকে বলা হচ্ছে কি সিভ টিউব। এবং এই সিভ টিউবটা তৈরি হচ্ছে সিভ সেলস দিয়ে। ওকে, দিস ইজ দ্য মেইন কন্ডাক্টিং পার্ট। এবার ফ্লোয়েমে যদি আসি, জাইলেমে আমরা দেখেছি ওয়াটার অ্যান্ড মিনারেলস ওরা কন্ডাক্ট করে লিভস অব্দি পৌঁছে দিয়েছে। এবার লিভসে গিয়ে নিশ্চয়ই কিছু খাবার দাবার তৈরি হয়েছে, যেটাকে আমরা এক কথায় বলছি সুগার। এই ফুডটাকে অন্যান্য বডি পার্টসে কনভে করতে হবে, কন্ডাক্ট করে নিয়ে যেতে হবে। এই কন্ডাকশন বা এই ট্রান্সপোর্টেশন প্রসেসটা কে করছে? দ্যাট ইজ কল্ড ফ্লোয়েম। এবার ফ্লোয়েমের মধ্যে এই সেলগুলো তাদের কিছু পার্টিকুলার ফাংশনস রয়েছে। এই সিভ টিউব হচ্ছে মেইন কন্ডাক্টিং পার্ট অফ ফ্লোয়েম। অ্যারেঞ্জড ইন ভার্টিক্যাল রোজ জয়েন্ট এন্ড টু এন্ড। এরাও কিন্তু এই ভেসেলসে যেরকম আমরা দেখেছিলাম ভার্টিক্যালি অ্যারেঞ্জড থাকে, যাতে একটা কন্টিনিউয়াস ফ্লো হতে পারে। সিভ প্লেট জিনিসটা কি? পারফোরেশন অ্যাট দ্য এন্ড ওয়ালস। যদি এই ডায়াগ্রামটা দেখো, সিভ টিউবেরই একদম দুটো এন্ড পার্টে গিয়ে কিন্তু সিভ প্লেটটা রয়েছে, এবং সিভ প্লেটের মাঝখানে কিন্তু কিছু কিছু গ্যাপ রয়েছে। এগুলো কিছু পোর লাইক স্ট্রাকচার বা আমরা পারফোরেশনই বলতে পারি। কেন? কারণ যাতে এখান দিয়ে এই পোর্স গুলোর থ্রুতে মেটেরিয়ালস গুলো খুব স্মুথলি পাস করতে পারে ফ্রম ওয়ান সেল টু আনাদার। এই সিভ প্লেটটা হচ্ছে যেখানে এই পারফোরেশন গুলো দেখা যায়, এবং এটা এন্ড ওয়ালসে থাকে। আচ্ছা, কি কি এরা কন্ডাক্ট করে নিয়ে যাবে? মেইনলি ফুড মেটেরিয়ালস, তার মধ্যে গ্লুকোজ পড়বে আর কিছু অ্যামাইনো অ্যাসিডও পড়বে, রাইট? অ্যামাইনো অ্যাসিড, কারণ আমরা জানি যে প্রোটিন ছাড়া সেরকম অর্থে কিছুই তৈরি হতে পারে না। আমাদের বডি বিল্ডিং ফুড বলে প্রোটিন কে, আর প্রোটিন তৈরি হতে গেলে অ্যামাইনো অ্যাসিড অবশ্যই লাগবে। তো দিস ফুড মেটেরিয়ালস দে পাস ফ্রম ওয়ান সেল টু আনাদার উইথ দ্য হেল্প অফ দিস সিভ টিউবস। নেক্সট এরপর আসছে কি কম্প্যানিয়ন সেলস। যদি ডায়াগ্রামটা দেখো, কম্প্যানিয়ন সেলস কোনগুলো? একদম ডার্ক গ্রিন কালার যেগুলো, সেগুলো 1 2 3 4। তো এখানে 4টে কম্প্যানিয়ন সেলস ভালো মতন দেখা যাচ্ছে, এবং তাদের মধ্যে কিন্তু নিউক্লিয়াস রয়েছে। তো দে আর লিভিং সেলস। তাহলে কম্প্যানিয়ন সেলস দে আর নিউক্লিয়েটেড প্যারেনকাইমা সেলস, এক্ষুনি বললাম নিউক্লিয়াস রয়েছে, এবং প্যারেনকাইমা টাইপ অফ সেল অ্যাসোসিয়েটেড উইথ সিভ টিউবস। আচ্ছা, এখানে সিভ টিউবস এর সাথে একটা অ্যাসোসিয়েশন ওদের দেখা যায়, এই যে গ্রিন কালার সিভ টিউবস এর সাথে অ্যাসোসিয়েশন রয়েছে। হেল্পস ইন দ্য কন্ডাকশন অফ ফুড মেটেরিয়ালস, অবশ্যই যেহেতু ফ্লোয়েমের পার্ট, তো ফুড কন্ডাকশনে হেল্প তো করবে। এবং দে প্রোভাইড এটিপি। এটিপির ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। প্রোটিনস, এনজাইমস, যেহেতু কোনো বডি মেকানিজমসে কিছু রিয়াকশনস হচ্ছে, সেই রিয়াকশনস গুলো হতে গেলে আমরা জানি কি তাদের এনজাইম দরকার হয়, এবং প্রত্যেকটা এনজাইমের কিছু পার্টিকুলার ফাংশনস রয়েছে, রাইট? তো এই এনজাইমস গুলো কে প্রোভাইড করছে? না কম্প্যানিয়ন সেল প্রোভাইড করছে, টু কিপ বোথ দ্য সেলস অ্যালাইভ। সিভ টিউবও যাতে ঠিকঠাক থাকে, লিভিং থাকে, এবং কম্প্যানিয়ন সেলও যাতে ঠিকঠাক থাকে,
এই পুরো দেখাশোনাটা করার দায়িত্ব হচ্ছে কম্প্যানিয়ন সেল। কারণ সিভ টিউব মেইনলি কি করছে, ও ফুডটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় কন্ডাক্ট করে বা ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছে। কম্প্যানিয়ন সেলস হচ্ছে ওর গার্ডিয়ানের মতন কাজ করছে, ওকে দেখে শুনে রাখছে। নেক্সট যদি আসো, দ্যাট ইজ কল্ড ফ্লোয়েম প্যারেনকাইমা। যেরকম আমরা পেয়েছিলাম জাইলেম প্যারেনকাইমা, সেরকমই ফ্লোয়েম প্যারেনকাইমাও হয়। দে আর অলসো লিভিং elongated plant tissues composed of thin walled cylindrical cells। এখানে যদি দেখো একদম থিন ওয়ার্ল্ড হয়, আর এরা কিন্তু স্লেন্ডার, মানে একটু সরু টাইপের সেলগুলো হচ্ছে প্যারেনকাইমা সেলস, ফ্লোয়েম প্যারেনকাইমা। দে স্টোর ফুড অ্যান্ড ট্রান্সপোর্ট অর্গানিক ম্যাটেরিয়ালস ল্যাটেরালি। তাহলে এখানেও তাই, মেটেরিয়ালসকে ওরা ল্যাটেরালি বা হরাইজন্টালি ট্রান্সপোর্ট করবে, এবং মেইনলি এদের ক্ষেত্রেও এরা স্টোর করবে কিছু ফুড পার্টিকেল। যেরকম আগে আমরা দেখেছিলাম জাইলেম প্যারেনকাইমাতেও তারা কি স্টার্চ আর হচ্ছে গিয়ে ফ্যাট, এইগুলোকে মেইনলি স্টোর করতো। এই ফ্লোয়েম প্যারেনকাইমাও কিন্তু স্টোরিং ইউনিট হিসেবে কাজ করে, অ্যালং উইথ দ্যাট কিছু ফুড পার্টিকেলকেও হরাইজন্টালি বা ল্যাটারালি ট্রান্সপোর্ট করে নিয়ে যায়। এর সাথে লাস্ট যে পার্টটা রয়েছে ফ্লোয়েমের মধ্যে, দ্যাট ইজ কল্ড ফ্লোয়েম ফাইবার। এরা হচ্ছে ইলংগেটেড ডেড সেলস। তাহলে এইখান থেকে এই টার্মটা বা এই সেলের নামটা খুব ইম্পর্টেন্ট, যে দে আর ডেড সেলস। ঠিক, তাহলে আমরা জাইলেমের ক্ষেত্রে দেখেছিলাম 3টে সেল ডেড, একটা সেল লিভিং। আর ফ্লোয়েমের ক্ষেত্রে দেখলাম ঠিক উল্টোটা, ফ্লোয়েম ফাইবারস হচ্ছে ডেড অর নন লিভিং সেলস। দে প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট। তাহলে এই যে ফ্লোয়েম ফাইবারস, তারা কি করছে, মেইনলি গাছটাকে বা প্লান্টটাকে মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করছে, মেকানিক্যাল সাপোর্ট। ঠিক আছে। আচ্ছা, কমার্শিয়াল ইম্পর্টেন্স যদি বলি, জুট যেটাকে আমরা পাট বলি, সেটা কিন্তু এই ফ্লোয়েম ফাইবারস থেকে তৈরি হয়, এবং হেম্প। তো এই দুটো হচ্ছে, আমরা যদি কমার্শিয়াল ইম্পর্টেন্স এর ক্ষেত্রে একটু দেখি, তাহলে এই ফ্লোয়েম ফাইবারস এই দুটো ইন্ডাস্ট্রিতে কিন্তু বেশ ভালোভাবে কাজে লাগে। তো এই গেল হচ্ছে ফ্লোয়েমের কি কি সেলস থাকে এবং তাদের প্রত্যেকের কিছু কিছু ক্যারেক্টারস অ্যালং উইথ দেয়ার ফাংশনস। তো তোমাকে যদি বলে যে হোয়াট আর দ্য ফাংশনস অফ ফ্লোয়েম, মেইনলি কি, ও ফুডটাকে ট্রান্সপোর্ট করছে, একদমই তাই। আচ্ছা, আমরা দেখলাম প্যারেনকাইমা কিছুটা স্টোরিং ইউনিট হিসেবে কাজ করছে, অ্যালং উইথ দ্যাট ফ্লোয়েম ফাইবারস কিন্তু ওকে মেকানিক্যাল সাপোর্টও দিচ্ছে, রাইট। তো এই গেল হচ্ছে জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। এরপরে আমরা দুটো টার্ম পাই, একটাকে বলা হচ্ছে সোর্সেস, আরেকটাকে বলা হচ্ছে সিঙ্কস। সোর্সেস এই টার্মটা থেকে আশা করছি কিছুটা আইডিয়া করতে পেরেছো, কোনটা না ফটোসিনথেটিক টিস্যু যেখানে ফুডগুলো প্রিপেয়ার্ড হচ্ছে বা ফুড প্রিপেয়ার্ড হচ্ছে, মানে সেটা হচ্ছে সোর্স। সেখান থেকে জিনিসগুলো কনভে হবে অন্যান্য বডি পার্টসে। তাহলে একটা জায়গায় জিনিসটা তৈরি হয়, আমরা সোর্স কোনটাকে বলি, যেখান থেকে জিনিসটা তৈরি হয়ে আমাদের কাছে অব্দি আসছে, যেখান থেকে আমরা জিনিসটা পাচ্ছি, দ্যাট ইজ কল্ড সোর্স। তাহলে এখানেও তাই, যেখানে ফুডটা প্রিপেয়ার্ড হচ্ছে দ্যাট ইজ কল্ড সোর্স। আর সিঙ্ক কোনটা না রিজিয়নস দ্যাট রিকোয়ার সুগারস ফর ডিফারেন্ট ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস। তাহলে সিঙ্ক কিন্তু অলমোস্ট অল বডি পার্টস অফ প্লান্ট। কেন? কারণ প্রত্যেকটা বডি পার্টসেরই কিন্তু সুগার বা ফুড যেটা, সেটা কিন্তু দরকার হয় তাদের ডেভেলপমেন্টের জন্য। তো এই দুটো টার্ম কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং তারা ইন্টারলিঙ্কড। সোর্সেস থেকে টুয়ার্ডস দ্য সিঙ্ক এই ফুড ম্যাটেরিয়াল এগুলো যেতে থাকে। এরপরে যেটা আসছে দ্যাট ইজ কল্ড ট্রান্সপোর্ট অফ ফুড। প্রথমেই কি, প্রোডাকশন অফ ফুড অ্যাজ গ্লুকোজ। তাহলে এই C6H12O6 এটা কোথায় তৈরি হবে? লিভসে তৈরি হবে। এবার আগেই যেটা বললাম, লিভসে তৈরি হয়ে নিশ্চয়ই এটা এখানে বসে থাকবে না, ওকে অন্যান্য জায়গায় পৌঁছে যেতে হবে। তাহলে এই গ্লুকোজটা প্রথমে কি করছে না স্টোরেজ ইন দ্য ফর্ম অফ স্টার্চ, যেটুকুন ওর দরকার হয় বা প্লান্টসের দরকার হয় ও ইউজ করে ফেলে। বাকিটাও যখন স্টোর করবে তখন ও স্টার্চ ফর্মে স্টোর করবে। যেমন আমাদের বডিতে গ্লাইকোজেন ফর্মে ওটা স্টোর হয়, ঠিক তেমনি প্লান্টস এর বডিতে কিন্তু স্টার্চ হিসেবে সেটা স্টোর হচ্ছে। এবার ধরো
প্লান্টস এর এমন একটা টাইম এলো যখন এই স্টার্চটাকে ওর আবার ইউজ করতে হবে, কোনোভাবে গ্লুকোজের ডেফিসিয়েন্সি হয়েছে বা অন্যান্য কোনো কারণে স্টার্চটাকে ইউজ করতে হবে। প্লান্টস এর বডিতে কিন্তু স্টার্চ জাস্ট স্টোর স্টোর করা থাকবে, ও এটাকে কাজে লাগাতে পারবে না। যখন স্টার্চটাকে ওর কাজে লাগাতে হবে তখন প্রথমে স্টার্চ উইল কনভার্ট ইনটু সুক্রোজ সলিউশন, দেন এটা ট্রান্সপোর্টেড হবে থ্রু ফ্লুয়েম, যেখানে ওর যেরকম কাজে লাগার দরকার সেখানেও পৌঁছে যাবে। তাহলে প্রথমে গ্লুকোজ হলো, যেটা দরকার ইউজ করে ফেলেছে, যেটা এক্সেস রয়েছে স্টার্চ হিসেবে স্টোর করে রেখেছে। এবার এই স্টার্চটাকে যদি প্লান্টস এর কোনো কারণে ইউজ করতে হয়, প্রথমে ওকে আগে সুক্রোজ সলিউশন তৈরি করতে হবে, তারপর কিন্তু এটা ফ্লোয়েমের থ্রুতে বিভিন্ন বডি পার্টসে চলে যাবে, যেখানে দরকার সেখানে ইউজ করবে। এবার এই সুক্রোজটাও ডিরেক্টলি ইউজ হয় না, সুক্রোজটাও ভাঙছে গ্লুকোজ ফ্রুক্টোজে উইথ দ্য হেল্প অফ এনজাইম এন্ড অল। তো তারপরে কিন্তু ওটা প্লান্টস ইউজ করতে পারছে, রাইট? তো এটা গেল যে ট্রান্সপোর্টেড হয় কি করে ফুডটা সেটা। এবার স্ট্রাকচার অফ রুট, এটা আমাদের কেন দরকার? কারণ আমরা এতক্ষণ দেখলাম কি এই রুটস এ কিন্তু একদম মেন ফাংশনটা প্লে করছে। কিরকম না, রুটস যদি অ্যাবজর্ব না করে H2O and minerals along with that minerals, এইগুলোকে যদি রুটস অ্যাবজর্ব না করে তাহলে কি বা ট্রান্সপোর্টেড হবে, আর লিভসেই বা কি যাবে, আর লিভসে কি করে বা ফুড প্রডিউসড হবে, রাইট? তো রুট কিন্তু একটা বেশ ইম্পর্টেন্ট রোল প্লে করছে, তাই জন্য আমাদের স্ট্রাকচার অফ রুটটা অবশ্যই পড়তে হবে। তো একদম মাঝখানে যেটা দেখছো সেটাকে বলা হচ্ছে কি মেন রুট, কারণ ওটা একটু মোটা টাইপের দেখতেই পাচ্ছ। মেন রুট, এর সাথে যে রুটস গুলো বেরিয়েছে, এর থেকে যেগুলো বেরিয়েছে ব্রাঞ্চেস, এদেরকে বলা হচ্ছে কি ল্যাটারাল রুট। কেন ল্যাটারালি এরা গেছে? এই ল্যাটারাল রুটের একদম এন্ডিং এ যে বা ট্যাপারিং এন্ডে যে ছোট ছোট হেয়ার লাইক স্ট্রাকচারস রয়েছে, এদেরকেই বলা হচ্ছে রুট হেয়ার্স। এবং আলটিমেটলি এই রুট হেয়ার্সে কিন্তু এই অ্যাবজর্পশনের কাজটা করছে, রাইট? এবার এই রুট হেয়ার্স এর একটাকে আমরা যদি একটু ম্যাগনিফাই করে দেখি, তাহলে আমরা এরকম একটা স্ট্রাকচার দেখতে পারবো। এইটা হচ্ছে গিয়ে একটা রুট হেয়ার, একটু ম্যাগনিফাইড পার্ট বা ম্যাগনিফাই করে দেখানো হয়েছে। কিরকম, এই যে রুট হেয়ার লেখাই রয়েছে, এর মধ্যে একটা নিউক্লিয়াস রয়েছে অবশ্যই, কারণ এটা লিভিং। সাইটোপ্লাজম হচ্ছে বাকিটা, সেল মেমব্রেন থাকবে যে সাইটোপ্লাজমকে প্রোটেক্ট করে রেখেছে, এবং যেহেতু এটা প্লান্টের বডি পার্ট তার জন্য কিন্তু অবশ্যই সেল ওয়াল থাকবে, রাইট? আর এইগুলো হচ্ছে এপিডার্মাল সেলস অফ দ্য রুট। রুটস এর এই যে রুটসটা আমরা দেখেছিলাম বা এই রুটসটা যে দেখেছিলাম, এখানে যে এপিডার্মাল সেলস গুলো থাকে সেখানের একটা প্রোট্রুডেড বা কিছু একটা পার্ট অনেকটা যেন বেরিয়ে এসেছে, প্রোট্রুশন হয়েছে, সেখান থেকেই কিন্তু রুট হেয়ারটা তৈরি হয় প্রত্যেকটা। এই যে একটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আলটিমেটলি একটা রুট হেয়ার গ্রো করছে, আস্তে আস্তে এটা বড় হয়ে গেলে একটা প্রপার রুট হেয়ার ফর্ম করে যাবে। ঠিক তেমনি এটাও তাই। তো এই এপিডার্মাল সেলস যেগুলো রুটস এ রয়েছে সেগুলোর থেকে প্রোট্রুশন তৈরি হয়, সেগুলো আলটিমেটলি রুট হেয়ার্স তৈরি করে, যারা আলটিমেটলি অ্যাবজর্পশন প্রসেসটাতে পার্টিসিপেট করছে। তাহলে আমরা যদি বলি, ওকে এটা যদি একটু ইরেজ করে দিই, তাহলে সেল মেমব্রেন অ্যাক্টস অ্যাজ সেমি পারমিয়েবল মেমব্রেন। এবার আমাদের তাহলে জানতে হবে কি সেমি পারমিয়েবল মেমব্রেন কি। সেল মেমব্রেন তো আমরা জানি, সেমি পারমিয়েবল মেমব্রেন আমাদের জানতে হবে। সেমি পারমিয়েবল মানে কি? আচ্ছা, যদি আমরা বলি পারমিয়েবল মেমব্রেন, পারমিয়েবল মেমব্রেন তার মানে কি এই টার্মটার মধ্যেই রয়েছে কি পারমিয়েট করছে, যে সবাইকে বা সব টাইপ অফ মলিকিউলস কে পারমিট দিয়ে দেয় যে তুমি এখান থেকে এদিকে যেতে পারো। বাট সেমি পারমিয়েবল মানে কি পারমিয়েট করবে, পারমিশন দেবে যাওয়ার, বাট সবাইকে না, এরকম থাকবে। যারা এই গ্যাপের থ্রুতে যেতে পারবে তারাই একমাত্র এ সাইড থেকে বি সাইডে যেতে পারছে, বাট কিছু কিছু মলিকিউলস থাকবে যারা এখানে যেতে পারবে না। তাহলে এই টাইপ অফ মেমব্রেন যারা কিনা সিলেক্টিভলি পারমিশন দেয় বা পারমিয়েট করে তাদেরকে আমরা বলছি সেমি পারমিয়েবল মেমব্রেন। এবার এই যে দেখলাম সেল ওয়াল অ্যান্ড সেল মেমব্রেন, এদের মধ্যে সেল মেমব্রেন হচ্ছে
সেমি পারমিয়েবল মেমব্রেন। মানে কি, ও সবাইকে পারমিশন দেয় না, ও কিছু কিছু মলিকিউলস কে পারমিশন দেয় বা পারমিয়েট করে। বাট সেল ওয়াল ইট ইজ অফ পারমিয়েবল মেমব্রেন, মানে ও সবাইকেই পারমিয়েট করার চান্স দেয়, রাইট? Cell sap is more concentrated than the surrounding soil water. Cell sap জিনিসটা কি না, এই যে সেলটা মানে রুট হেয়ার্স যেটা বেরিয়েছে, ঠিক আছে, তো এটা যদি নিউক্লিয়াস ধরি, সেল স্যাপ হচ্ছে এই জায়গাটা, মানে সাইটোপ্লাজমের যে পার্টটা বলতে পারো ওটাই হচ্ছে সেল স্যাপ। এই সেল স্যাপ যেটা কিনা রুট হেয়ার্স এ রয়েছে, রুট হেয়ার্স এ যেটা রয়েছে সেটা ইজ মোর কনসেন্ট্রেটেড দ্যান ইন দ্য সয়েল ওয়াটার। কেন মোর কনসেন্ট্রেটেড আমরা কখন বলি? যখন সলিউট বেশি থাকে, রাইট? তাহলে এই সেল স্যাপের মধ্যে এত মিনারেলস মিশে রয়েছে যে এটা বেশি কনসেন্ট্রেটেড। কার সাথে কম্পেয়ার করলে? না সয়েল ওয়াটারের সাথে কম্পেয়ার করলে। এটা তো সয়েলের সাথে মিশে রয়েছে, তো সয়েল ওয়াটারের মধ্যে যতটা মিনারেলস বা সুগারস মিশে রয়েছে তার থেকে বেশি রয়েছে সেল স্যাপের মধ্যে, যার জন্য সেল স্যাপ বিকামস মোর কনসেন্ট্রেটেড ইফ উই কম্পেয়ার ইট উইথ দ্য টু দ্য সয়েল ওয়াটার। নেক্সট, ইট ফেসিলিটেটস দ্য প্রসেস অফ অসমোসিস। এই যে অসমোসিস প্রসেসটা, এটা আমরা ডিটেইলে অবশ্যই পড়বো, বাট এই অসমোসিস প্রসেসের জন্য সেমি পারমিয়েবল মেমব্রেন মাস্ট থাকতেই হবে। সেমি পারমিয়েবল মেমব্রেন না থাকলে অসমোসিস হবে না। এবং এখানে রুট হেয়ার্সের থ্রুতে ওয়াটার, মিনারেলস, বিশেষ করে ওয়াটার, মিনারেলস এর ট্রান্সপোর্টটা একটু আলাদা। তো ওয়াটার যখন রুট হেয়ার্স এর থ্রুতে অ্যাবজর্ব হচ্ছে, এটা কিন্তু এই অসমোসিস প্রসেসের থ্রুতে। এবং সেটা কেন হতে পারছে? কারণ এই রুট হেয়ার্স এর মধ্যে সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে কে কাজ করছে? না সেল মেমব্রেন কাজ করছে, রাইট? আচ্ছা, তাহলে স্পেশালিটি অফ রুট হেয়ার্স এর কিছু কিছু স্পেশাল ক্যারেক্টার্স রয়েছে। কিরকম? না লার্জ সারফেস এরিয়া। কেন? কারণ দে আর লং থ্রেড লাইক স্ট্রাকচার অ্যান্ড দে আর নিউমারাস ইন নাম্বার। যদি আগের ফটোটা দেখো বা ডায়াগ্রামটা দেখো, ফার্স্ট ডায়াগ্রামে দেখো অনেক রুট হেয়ার্স রয়েছে। এটা তো তাও ডায়াগ্রাম, বাট অ্যাকচুয়ালি কিন্তু অনেক রুট হেয়ার্স থাকে। তো যত বেশি রুট হেয়ার্স থাকবে তার সারফেস এরিয়াটাও তত বেড়ে যাবে, এবং দে আর থ্রেড লাইক, আর লম্বা হয়। তো আলটিমেটলি কিন্তু দে প্রোভাইড লার্জ সারফেস এরিয়া ফর দ্য অ্যাবজর্পশন অফ ওয়াটার। পারমিয়েবল সেল ওয়াল, যার জন্য সবাই এন্টার করতে পারছে। কিন্তু সেমি পারমিয়েবল মেমব্রেন যেহেতু হয়ে যাচ্ছে সেল মেমব্রেন, মানে এটা যদি সেল ওয়াল ধরি আর এটা যদি সেল মেমব্রেন ধরি, সেল ওয়াল সবাইকে পারমিয়েট করে দিচ্ছে যে ঠিক আছে তুমিও আসো, তুমি আসো, সবাই আসো। বাট যখনই সেল মেমব্রেনের কাছে যাচ্ছে, সেল মেমব্রেন ওকে অনেকটা ওই ছাঁকনির মতন আস্তে আস্তে, যে তুমি আসতে পারবে, তুমি আসতে পারবে না, এই যে একটা পারমিশন দেওয়া, এটা কিন্তু করছে সেল মেমব্রেন। হায়ার কনসেন্ট্রেশন অফ সেল স্যাপ উইদিন দ্য সেল স্যাপ। কার? না এটা হচ্ছে রুট হেয়ার্স এর, ঠিক আছে, এটা মেনশন করা হয়নি। বাট রুট হেয়ার্স এ যেহেতু সেল স্যাপটা কনসেন্ট্রেটেড থাকে বেশি, তার জন্য কিন্তু অসমোসিস প্রসেসটা হতে পারছে, এবং এই অসমোসিস প্রসেসের থ্রুতেই কিন্তু ওয়াটারটা অ্যাবজর্ব হচ্ছে। নো ওয়্যাক্সি কিউটিকল। নো ওয়্যাক্সি কিউটিকল কি করে? যদি কিউটিকলের একটা লেয়ার থাকতো, ওয়াটার অ্যাবজর্পশন হতো না, হিন্ডার্ড হতো। যেহেতু ওয়্যাক্সি কিউটিকল থাকে না, তাই জন্য ওয়াটার অ্যাবজর্পশনও হচ্ছে ভালোভাবে, তার সাথে মিনারেলসও অ্যাবজর্ব হচ্ছে। এবং আলটিমেটলি এই রুট হেয়ার্সে কিন্তু অ্যাবান্ডেন্ট মাইটোকন্ড্রিয়া থাকে। কেন? কারণ আমরা একটু বাদেই দেখব যে মিনারেলস যেগুলো, সেগুলো কিন্তু অ্যাবজর্ব হচ্ছে অন্য একটা প্রসেসের থ্রুতে, হুইচ ইজ কল্ড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, রাইট? এবং এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টে আমরা দেখব কি এটিপি দরকার হয়, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এই এটিপি কে প্রডিউস করে? মাইটোকন্ড্রিয়া প্রডিউস করে। আর এখানে মিনারেলস গুলো অ্যাবজর্বড হচ্ছে এটিপির হেল্প নিয়ে ইন দ্য প্রসেস অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে এটিপি অনেক পরিমাণে লাগছে, তাই জন্য কিন্তু রুট হেয়ার্সে
মাইটোকন্ড্রিয়ার নাম্বারটা একটু বেশি থাকে। এরপরেই চলে আসছে কি অসমোসিস। অসমোসিস প্রসেসটা খুব ইন্টারেস্টিং। কিরকম না, এখানে আমাদের একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে আমরা দুটো টার্ম পাই। একটা হচ্ছে কনসেন্ট্রেশন বললেই আমাদের মনে হয় যে সলিউটের কনসেন্ট্রেশন, মানে আমি যদি বলি জল, তার মধ্যে আমি নুন মিশিয়েছি বা চিনি মিশিয়েছি, সলিউট কোনটা, নুন বা চিনি, আর সলভেন্ট কোনটা, জল, রাইট? তো এখানে আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা হায়ার কনসেন্ট্রেশন বলবো, আমরা ওয়াটারের হায়ার কনসেন্ট্রেশন বা সলভেন্টের হায়ার কনসেন্ট্রেশন নিয়ে কথা বলবো। কেন? কারণ আমরা জেনারেলি হায়ার কনসেন্ট্রেশন বললেই কিন্তু সলিউট, এখানে যে বড় বড় যে সার্কেল গুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে কোনো একটা সলিউট, আর ছোট সার্কেল গুলো হচ্ছে তোমার ওয়াটার মলিকিউলস, রাইট? তো আমাদের এখানে হায়ার কনসেন্ট্রেশন বললে কিন্তু মেইনলি বুঝে নিতে হবে ওয়াটার মলিকিউলস এর হায়ার কনসেন্ট্রেশন। জিনিসটা কিরকম হচ্ছে, একদম মাঝখানে যেটা দেখতে পাচ্ছ একটু গ্যাপ গ্যাপ রয়েছে, এটাকে বলা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। এবার একটা দিকে শুধু জল রাখা হয়েছে বা যে কোনো একটা সলভেন্ট রাখা হয়েছে, আমরা প্রাইমারিলি ওয়াটার দিয়েই বুঝি, তো ওয়াটার রাখা হয়েছে এবং তার মধ্যে অ্যাজ সাচ সলিউট কিছু নেই। আরেকটা দিকে কিছুটা রয়েছে সলভেন্ট মানে ওয়াটার, এবং তার সাথে কি রয়েছে, সলিউট রয়েছে, সেটা যে কোনো সলিউট হতে পারে। এখানে কি বলা হয়েছে না, সুগার মলিকিউলস, রাইট? এবার অসমোসিস প্রসেসে কি হয় না, অসমোসিস প্রসেসে ওয়াটার মলিকিউলস এর যে হায়ার কনসেন্ট্রেশন, সেখান থেকে ওয়াটার মলিকিউলস এর যে লোয়ার কনসেন্ট্রেশন সেই দিকে যায়। কি বললাম, হায়ার কনসেন্ট্রেশন অফ ওয়াটার মলিকিউলস টু দ্য লোয়ার কনসেন্ট্রেশন অফ ওয়াটার মলিকিউলস। কেন আমাদের ওয়াটার মলিকিউলসটা মেনশন করতে হচ্ছে, কারণ যদি আমরা শুধু হায়ার কনসেন্ট্রেশন বলি তাহলে কিন্তু এই সলিউটের হায়ার কনসেন্ট্রেশন বোঝায়, এক্ষেত্রে কিন্তু সলিউটের হায়ার কনসেন্ট্রেশন আমরা বলছি না। তাহলে এখানে যদি দেখো ওয়াটার মলিকিউলস বেশি, ওয়াটার মলিকিউলস গুলো এই যে পোরস যেগুলো রয়েছে সেইগুলোর থ্রুতে কিন্তু অপোজিট সাইডে চলে যাচ্ছে, যেখানে ওয়াটার মলিকিউলস কম্পারেটিভলি কম রয়েছে, রাইট? কিন্তু যদি এই সুগার মলিকিউলস গুলোর দিকে তাকাও, এদের ডায়ামিটারটা কিন্তু অনেকটা বেশি বা রেডিয়াসটা অনেকটা বেশি, যার জন্য এরা পোরস গুলোর থ্রুতে এদিক ওদিক যেতে পারছে না। এই সেমি পারমিয়েবল মেমব্রেনটা কেন দরকার অসমোসিসের ক্ষেত্রে, কারণ এরা কিছু মলিকিউলস কে পারমিশন দেয় যাওয়ার জন্য, বাট কিছু মলিকিউলস পারমিশন পায় না বা তাদেরকে পারমিয়েট করে না। এই জন্যই কিন্তু মেইনলি অসমোসিসের জন্য সেমি পারমিয়েবল মেমব্রেনটা মাস্ট। এখানে যদি দেখো কি বলেছে, এটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। আচ্ছা, একদিকে রয়েছে কি সুগার মলিকিউলস, আরেক দিকে রয়েছে, আচ্ছা তার সাথে কিছু ওয়াটার মলিকিউলস রয়েছে বাট অল্প, আরেক দিকে শুধু রয়েছে ওয়াটার মলিকিউলস। কি হচ্ছে, ওয়াটার মলিকিউলস ক্যান পাস থ্রু পোরস অফ দিস সাইজ, এই ওয়াটার মলিকিউলস গুলো পাস করতে পারছে, বাট সুগার মলিকিউলস ক্যান নট পাস থ্রু দিস পোরস, বড় অনেকটা ডায়ামিটারটা, তো এটা পাস করতে পারছে না। মোর ওয়াটার মলিকিউলস গো ইন দিস ডিরেকশন, তাহলে এই দিকে যে ওয়াটার মলিকিউলস রয়েছে হায়ার কনসেন্ট্রেশন থেকে ম্যাক্সিমাম কিন্তু উল্টো দিকে চলে যাচ্ছে, তার থেকে কিছু কিছু ফিউয়ার ওয়াটার মলিকিউলস গো ইন দিস ডিরেকশন, মানে এখান থেকে কিছু কিছু ওয়াটার মলিকিউলস এই দিকে আসবে, এমন না যে একেবারেই আসবে না, আসবে বাট খুবই কম। যদি আমরা এটাকে কম্পেয়ার করি যে এই এ থেকে বি এর দিকে বেশি যাচ্ছে না বি এর থেকে এর দিকে, তখন আমরা দেখব এর হায়ার কনসেন্ট্রেশন মানে ওয়াটারের হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে মুভমেন্টটা বেশি হচ্ছে। এই প্রসেসটাকেই বলা হয় কিন্তু অসমোসিস, এবং এই প্রসেসের থ্রুতেই কিন্তু রুট হেয়ারস এর থ্রুতে ওয়াটার অ্যাবজর্ব হয়। কেন? আচ্ছা, ওকে, তো রুট হেয়ারস যদি এরকম বলি, যদি অনেকটা মোটা হয়ে গেল স্টিল, তো এগুলো যদি রুট হেয়ারস মনে করো, আমি আর বেশি আঁকলাম না, এগুলো রুট হেয়ারস। তো এখানে রয়েছে সয়েল, তার সাথে কি থাকবে সয়েলের মধ্যে, H2O থাকবে এবং তার সাথে নিশ্চয়ই কিছু মিনারেলসও থাকবে, রাইট? তাহলে এখানে ওয়াটারের কনসেন্ট্রেশন বেশি হবে নাকি এই সেল স্যাপ বা এখানে রুট হেয়ারস এর কথা যদি বলি, এই রুট হেয়ারস এর যে সেল স্যাপ সেখানে ওয়াটার কনসেন্ট্রেশন বেশি হবে? অবশ্যই সয়েল।
তো যেহেতু এই রুট হেয়ারস এর মধ্যে আমরা দেখেছিলাম কি সেল মেমব্রেনও রয়েছে, সেল ওয়ালও রয়েছে, সেল ওয়াল মিনারেলস কেও যাওয়ার জন্য পারমিশন দিচ্ছে, ওয়াটারকেও দিচ্ছে, বাট সেল মেমব্রেন তখন ওটাকে কিছুটা রেস্ট্রিক্ট করে দিচ্ছে এবং সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে কাজ করছে। এবং এই সেমি পারমিয়েবল মেমব্রেনটাই কিন্তু অসমোসিস প্রসেসের থ্রুতে এই ওয়াটারটাকে কি করছে, রুট হেয়ারস এর মধ্যে পাঠিয়ে দিচ্ছে। বোঝা গেল? তাহলে এই অসমোসিস প্রসেসের থ্রুতেই রুটস ওয়াটার অ্যাবজর্ব করে। নাও টাইপস অফ মুভমেন্টস অফ মলিকিউলস, এখানে দুটো খুব কম্পেয়ার করার মতন দুটো টার্ম আছে। একটা হচ্ছে অসমোসিস, অলরেডি আমরা অনেকটাই বুঝে গেছি। আরেকটা হচ্ছে ডিফিউশন। আরেকজন কিরকম, অসমোসিসটা হচ্ছে সলভেন্ট মলিকিউলস, এই যেখানে আমরা ওয়াটার দিয়ে মেইনলি বুঝলাম, তো ওয়াটারটা কি একটা সলভেন্ট, তো সলভেন্ট মলিকিউলস পাস ফ্রম ইটস হায়ার টু লোয়ার কনসেন্ট্রেশন। এই ইটস মানে কি বুঝিয়েই দিচ্ছে, সলভেন্টের কথা বলছে, বাট যদি আমি এটা ইটস না বলতাম তাহলে কিন্তু কার হায়ার বা কার লোয়ার কনসেন্ট্রেশন সেটা বোঝা যেত না, বা মনে হতো এটা সলিউটের কথা বলছে, বাট এটা অ্যাকচুয়ালি সলিউট না, সলভেন্ট। কিন্তু ডিফিউশনের ক্ষেত্রে কি হয়, মুভমেন্ট অফ সলিউট মলিকিউলস ফ্রম হায়ার টু লোয়ার কনসেন্ট্রেশন। ডিফিউশনে এরকম কোনো মেমব্রেন লাগে না, কিছুই না। এখানে যদি অনেকগুলো মলিকিউলস থাকে আর এখানে যদি কম মলিকিউলস থাকে, এই মলিকিউলস গুলো অটোমেটিক্যালি এইদিকে চলে আসবে। ঠিক আছে, তো ডিফিউশনে কোন রকম কোনো মেমব্রেন বা কোনো আদার্স ক্রাইটেরিয়া নেই, জাস্ট একটা হায়ার কনসেন্ট্রেশন হতে হবে, একটা লোয়ার কনসেন্ট্রেশন হবে, এবং এখানে কে মানে ট্রান্সপোর্টেড হবে না, সলিউট মলিকিউলস ট্রান্সপোর্টেড হবে। আচ্ছা, নো মেমব্রেন ইজ রিকোয়ার্ড, এক্ষুনি বললাম, বাট অসমোসিসে সেমি পারমিয়েবল মেমব্রেন ইজ নিডেড, তা না হলে হবে না। আচ্ছা, ডিফিউশন, water along with minerals enter the cell wall through this process, কারণ সেল ওয়াল পারমিয়েবল মেমব্রেন মানে সবাইকেই পারমিয়েট করছে, তো আলটিমেটলি আমরা বলতে পারি ওর কোনো ক্রাইটেরিয়া নেই, ও কোনো মেমব্রেন হিসেবে অ্যাকচুয়ালি কাজই করছে না, ও সবাইকে পারমিশন দিয়ে দিচ্ছে। তো সেল ওয়ালের থ্রুতে যখন ওয়াটার মিনারেলস এগুলো এন্টার করছে তখন সেটা হচ্ছে ডিফিউশন প্রসেস, বাট যখন সেটা সেল মেমব্রেন হয়ে যাচ্ছে তখন কিন্তু আলটিমেটলি সেটা অসমোসিসের থ্রুতে রুট হেয়ার সেলের ভিতরে এন্টার করতে পারছে। এরপরেই আসছে হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি হয় না, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে এটা যদি একটা রুটস মনে করো বা রুট হেয়ার সেল মনে করো, তো এই বাইরে গেল হচ্ছে, অনেকটা মোটা হয়ে গেল যদিও বা স্টিল একটু বুঝে নাও, তো এটা যদি সেল মেমব্রেন হয় এটা সেল ওয়াল। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা কি শুনেছি না, এটিপির হেল্প লাগে। কেন? কারণ প্রসেসটা নিজে নিজে হতে পারে না, ওকে কেউ একটা পুশ করে বা হেল্প করে হতে। কেন? কারণ রুট হেয়ারস এর মধ্যে কিন্তু সলিউটের কনসেন্ট্রেশন বেশি। কোথায়? রুট হেয়ারস এর ভিতরে, মানে সেল স্যাপে। আর সয়েলে মানে ওর আশেপাশে যে সয়েল রয়েছে সেখানে কিন্তু সলিউট বা আমরা মিনারেলস বলতে পারি সেটার কনসেন্ট্রেশন কম। তাহলে এখানে হচ্ছে লোয়ার কনসেন্ট্রেশন আর সেলের ভিতরে হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন। এটা যদি লোয়ার কনসেন্ট্রেশন হয়, এটা হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন। তাহলে আমরা কি জানি যে হায়ার থেকে লোয়ারের দিকে খুব অটোমেটিক্যালি চলে আসে, হয় ডিফিউশন হবে বা নয়তো সলভেন্ট হলে সেটা হবে অসমোসিস। বাট অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে উল্টো হচ্ছে, এই লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে যেতে হবে, কিন্তু যেতে হবে, কাজটা হতে হবে। তখন এটিপি ওকে কাজটা করতে হেল্প করে, এটিপি ওকে কিছু এক্সট্রা এনার্জি দেয়, যার জন্য এই লোয়ার কনসেন্ট্রেশন থেকেও কিন্তু হায়ার কনসেন্ট্রেশনের দিকে মলিকিউলস গুলো যেতে পারে। তাহলে মলিকিউলস মুভ ফ্রম লোয়ার টু হায়ার কনসেন্ট্রেশন, এনার্জি that is called in the form of ATP is required to drive this process, কারণ নিজে নিজে এই কাজটা হতে পারে না, যেহেতু অপোজিট ডিরেকশনে যাচ্ছে। মিনারেলস আর অ্যাবজর্বড বাই দ্য রুট হেয়ার সেলস থ্রু দিস প্রসেস। কেন? এক্ষুনি যেটা বললাম যে রুট হেয়ার সেলস বা সেল স্যাপের ভিতরে কিন্তু সলিউট বা মিনারেলস এর কনসেন্ট্রেশন বেশি, কন্টিনিউয়াসলি প্লান্টস এর বডিতে তৈরি হচ্ছে, সুগার মলিকিউল তৈরি হয়েছে, অ্যামাইনো অ্যাসিড আছে, প্রোটিনস আছে, ফ্যাটস আছে,
তো এখানে কিন্তু সলিউট কনসেন্ট্রেশন অনেকটা বেশি যদি আমি সয়েলের সাথে কম্পেয়ার করি। তো সয়েল থেকে কিছু মিনারেলস তাও আমার বডিতে এন্টার করাতে হবে, কারণ তা না হলে ওই ফুড প্রসেসে হ্যাম্পার্ড হবে বা অন্যান্য বডি ফাংশনিং এ প্রবলেম হবে। তো এই প্রসেসটা হতে হবে, কিন্তু লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশন, তখন আমাকে এই এটিপি কিন্তু হেল্প করে কাজটা করতে। Concentration of minerals is lower in the soil compared to the cell sap in the root hair. তাহলে এই সেল স্যাপ থেকে তখন সয়েল থেকে তখন সেল স্যাপের দিকে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের থ্রুতে মিনারেলস গুলো অ্যাবজর্বড হয়। আচ্ছা, তো এতদূর গেল হচ্ছে ওয়াটার অ্যাবজর্ব হচ্ছে, তারপর মিনারেলস অ্যাবজর্ব করলো। এবার একটা টার্ম আসছে which is called ascent of sap। কিরকম? এই ascent of sap হচ্ছে রুট হেয়ার্স। আচ্ছা, এটা কিন্তু রুট হেয়ার যেটাকে একটু বলতে পারো হরাইজন্টালি ড্র করেছে, বাট এটা তুমি ভার্টিক্যাল ডিরেকশনও মনে করতে পারো, মানে জাস্ট এই জিনিসটাকে যদি 90 ডিগ্রি ঘুরিয়ে দাও, বা আমরা এইভাবেও বুঝতে পারি কারণ আমরা ল্যাটারাল রুট হেয়ার তো দেখেইছি। তো এটাকে বলা হচ্ছে অ্যাসেন্ট অফ স্যাপ। কিরকম না, upward movement of water and minerals from the soil to the aerial parts of the plant. Root hairs এই ওয়াটার আর মিনারেলস কে অ্যাবজর্ব করছে এবং আপওয়ার্ডস ডিরেকশনে জিনিসগুলোকে পাঠিয়ে দিচ্ছে। এই আপওয়ার্ডস ডিরেকশনে যে জিনিসগুলো যাচ্ছে, এই প্রসেসটাকেই বলা হচ্ছে অ্যাসেন্ট অফ স্যাপ। কি হচ্ছে, ওয়াটার এন্ড মিনারেলস ইন দ্য সয়েল রয়েছে, দে আর অ্যাবজর্বড বাই দ্য রুট হেয়ার্স হলো। দেন সেল টু সেল অসমোসিস হচ্ছে, প্রত্যেকটা সেলের মধ্যে সেল মেমব্রেন রয়েছে। এবার সেল মেমব্রেন থাকা মানেই অসমোসিস প্রসেস হবে, তাহলে একটা সেল থেকে আরেকটা সেলে জিনিসগুলো চলে যাচ্ছে। তারপর আলটিমেটলি কোথায় পৌঁছাতে হবে, সেন্ট্রাল জাইলেমে, কারণ জাইলেমে যদি না পৌঁছায় ও তো লিভস অব্দি যেতেই পারবে না, পরেরটাতেই লেখা আছে যদিও বা। তো জাইলেম অব্দি যদি না যায় লিভস অব্দি যেতে পারবে না, তো সেন্ট্রাল জাইলেমে ওকে আগে যেতে হবে, ট্র্যাকিডসে যেতে হবে, তারপরে কিন্তু জাইলেম স্টেম বা লিভস যেখানে দরকার সেখানে ওয়াটার এবং মিনারেলস গুলোকে পাঠিয়ে দেবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে যে টার্মটা আসছে সেটাকে আমরা বলছি রুট প্রেসার। রুট প্রেসার জিনিসটা কি, ইট ইজ প্রডিউসড ডিউ টু দ্য কন্টিনিউয়াস ইনফ্লো অফ ওয়াটার এন্ড মিনারেলস। তাহলে এই যে রুটস যেটা আমরা দেখেছি বা আগের ছবিটা যদি দেখি, এই রুটস কিন্তু কন্টিনিউয়াসলি ওয়াটারটাকে অ্যাবজর্ব করে যাচ্ছে। এবার কন্টিনিউয়াসলি যদি ওয়াটার অ্যাবজর্ব হতে থাকে, রুট হেয়ার্স এর ভিতরে একটা প্রেসার ক্রিয়েটেড হবে, কারণ একটা জিনিস কন্টিনিউয়াসলি ইনফ্লো হচ্ছে 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 এবং কন্টিনিউয়াসলি সেটা হতেই থাকছে। এই রুট হেয়ার্স এর মধ্যে সেই কন্টিনিউয়াস ইনফ্লোর জন্য যে প্রেসারটা ক্রিয়েটেড হয় সেটাকেই বলা হচ্ছে রুট প্রেসার, অ্যান্ড ইট ফেসিলিটেটস অ্যাসেন্ট অফ স্যাপ। তাহলে আমি যদি বলি যে এখানে এরকম কন্টিনিউয়াস ইনফ্লো হচ্ছে, তাহলে এইরকম একটা রিজিয়নে যদি একটা প্রেসার তৈরি হয়, আলটিমেটলি ও উপরের দিকে একটা প্রেসার ক্রিয়েট করবে, এবং এই প্রেসারটা এরকম ভাবে অ্যাসেন্ট অফ স্যাপে হেল্প করে। কেন? প্রেসারটা দিয়ে দিয়ে উপরে একটা পুশ করে প্রেসার দিয়ে জিনিসগুলোকে পাঠিয়ে দিচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন জিনিসটা আমরা জানি লস অফ এক্সেস ওয়াটার। প্লান্টস তার রুটস এর থ্রুতে যতটা ওয়াটার অ্যাবজর্ব করে পুরোটাই কি এই ফটোসিনথেসিস বডি মেকানিজমে ইউজ করে ফেলে? না, আমাদের যেমন ধরো বাড়িতে খাবার হলো, কিছু এক্সেস থাকে আমরা ফ্রিজে রেখে দিই বা কোথাও স্টোর করে রাখি, ঠিক তেমনি প্লান্টস কি করছে, এই এক্সেস যে ওয়াটারটা সেটাকে বডি থেকে বের করে দিচ্ছে আউটসাইডে, অ্যাটমসফিয়ারের মধ্যে ওটাকে বের করে দিচ্ছে বা ছেড়ে দিচ্ছে। কি ফর্মে? ওয়াটার ভেপার ফর্মে, মানে গ্যাসিয়াস স্টেটে। এই প্রসেসটাকেই বলা হচ্ছে ট্রান্সপিরেশন। ট্রান্সপোর্টেশন আমরা এতক্ষণ পড়লাম, এবার আসছে ট্রান্সপিরেশন। তাহলে এই যে ওয়াটার ভেপার বা H2O ভেপার করে ও যে পুরো অ্যাটমসফিয়ারের মধ্যে এটাকে ছড়িয়ে দিচ্ছে, এটাকেই বলা হচ্ছে কি ট্রান্সপিরেশন। এবং কোন পার্টস, বডি পার্টস এগুলোতে হেল্প করবে? এরিয়াল পার্টস, যেটার সাথে এয়ারের কন্ট্যাক্ট রয়েছে, তার মধ্যে মেইনলি হচ্ছে স্টোমাটা, যেটা লিভস এর
আউটার সারফেসে থাকে, এই স্টোমাটা এই প্রসেসটা করে। এছাড়া লেন্টিকলস মানে স্টেমের মধ্যে যে ছোট 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 একদম ছোট ছোট পোর্স থাকে তারাও এই প্রসেসটা করে, বাট স্টোমাটা মেনলি ট্রান্সপিরেশন প্রসেসটা পারফর্ম করে। ওকে, ট্রান্সপিরেশন পুল ইন প্লান্টস এটা কিরকম জিনিস? আচ্ছা, এটাকে যদি পয়েন্টার দিয়ে বলি, তো গাছ থেকে কন্টিনিউয়াসলি এক্সেস ওয়াটার বা ওয়াটারটা বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা এইভাবে ভাবতে পারি যে একটা জিনিস যদি এখান থেকে বেরিয়ে যায়, এই জায়গাটায় কিছুটা তার ডেফিসিয়েন্সি হবে, এবং এখানে যদি কিছুটা ডেফিসিয়েন্সি হয়, তাহলে একটা আমরা যেমন হয় না যে অনেকক্ষণ জল খাইনি, খুব থার্স্টি ফিল করছে এবং ঢকঢক করে অনেকটা জল খেয়ে নিলাম, তার মানে কি এখান থেকে যদি অনেকটা জল এক্সেস বেরিয়ে যেতে থাকে, এখানে ও থার্স্টি হয়ে যাবে, ওর একটা জল মানে আমাকে জল নিতে হবে এরকম একটা টেন্ডেন্সি তৈরি হবে। তার জন্য ওয়াটারটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করতে পারবে, মানে কি ও ওয়াটারটাকে অ্যাজ এ পুল করে নিজের থেকে টানছে, পুল করছে। এটাকেই বলা হচ্ছে কি ট্রান্সপিরেশন পুল। যে ট্রান্সপিরেশনটা হচ্ছে, এক্সেস ওয়াটারটা বেরিয়ে যাচ্ছে, তার জন্য পুরো প্লান্টের বডিতে। বাট আমি শুধু এই জায়গাটা দিয়ে বলছি, শুধু কি এখান থেকে ট্রান্সপিরেশন হচ্ছে? না, প্রত্যেকটা গ্রিন লিভস থেকে যেখানে যেখানে স্টোমাটা রয়েছে, লেন্টিকলস রয়েছে, ট্রান্সপিরেশন হচ্ছে। আমি এই পার্টটুকু দিয়ে জাস্ট বলছি। তো এখান থেকে যদি ওয়াটার বেরিয়ে যায়, তাহলে এখানে একটা থার্স্টি একটা নেচার তৈরি হবে। সেই থার্স্টি নেচারের জন্য ওয়াটারটা পুল করবে, এই বডি পার্টসটা এখানে পুল করবে। কেন? কারণ ট্রান্সপিরেশন হচ্ছে, জলটা বেরিয়ে যাচ্ছে তাই। এই জন্য এটাকে বলা হচ্ছে কি ট্রান্সপিরেশন পুল ইন প্লান্টস। জাইলেম টিস্যুস অ্যাক্ট অ্যাজ ক্যাপিলারি টিউবস। আচ্ছা, এটা বলছি। ইট হেল্পস ওয়াটার মলিকিউলস টু বি কন্ডাক্টেড আপ টু দ্য হাইট অফ 100 মিটার্স অ্যান্ড মোর ইন কেস অফ টল ট্রিজ। তাহলে এই যে বড় বড় যে লম্বা নারকেল গাছ, তাল গাছ দেখছো, অতটা উঁচুতে জল উঠে যাচ্ছে, ওদের তো পাম্প নেই, ইলেকট্রিক্যাল পাম্প নেই। এদের ক্ষেত্রে ট্রান্সপিরেশন পুল মেনলি এটা করতে আরো হেল্প করে, তার সাথে রুট প্রেসার এগুলো তো রয়েছে। আচ্ছা, জাইলেম টিস্যুস অ্যাক্ট অ্যাজ ক্যাপিলারি টিউব। ক্যাপিলারি টিউব হচ্ছে সেই টিউবগুলো যাদের ডায়ামিটারটা খুবই সরু হয়, ঠিক আছে, মানে একদমই সরু হয়, ঠিক আছে, মানে আমি অনেকটা মোটা করে দিলাম বাট একদম সরু হয়। তো এই ক্যাপিলারি টিউবস এর থ্রুতেই কিন্তু জলটা আরো ভালোভাবে আপওয়ার্ডস এ উঠতে পারে, এবং জাইলেম টিস্যু যেটা, সেটাই ক্যাপিলারি টিউব হিসেবেই কাজ করে। কোহেশন অ্যামাং দ্য ওয়াটার মলিকিউলস। ওয়াটার মলিকিউলস কি হয়, একটার সাথে আরেকটা এরকম গায়ে গায়ে লেগে থাকে, তাদের মধ্যে একটা কোহেশন বা একটা বন্ডিং কাজ করে, যে আমি একটার সাথে আরেকটা গায়ে গায়ে লেগে থাকবে। এই বন্ডিংটা ওদের মধ্যে যেটা, তার জন্যই মানে ধরো এই ওয়াটার মলিকিউলটা যদি এই দিকে যায়, ওর পিছনে এটাও চলে যাবে, আস্তে আস্তে এটাও চলে যাবে, আস্তে আস্তে এটাও চলে যাবে, মানে কি একজনের পরে আরেকজন অটোমেটিক্যালি চলে আসছে ওর পিছন পিছন, মানে ওরা খুব ভালো, ওদের মধ্যে ফ্রেন্ডশিপটা রয়েছে। তো এই কারণে ওয়াটার মলিকিউলস একটা গেল, দুটো গেল, তিনটে গেল, এরকম করতে করতে ওয়াটার মলিকিউলস গুলো একের পর এক যেতে থাকে, যেটা কিনা আলটিমেটলি এই ট্রান্সপিরেশন পুলে পার্টিসিপেট করে। আচ্ছা, ফ্যাক্টরস অ্যাফেক্টিং ট্রান্সপিরেশন। কি কি ফ্যাক্টরস এফেক্ট করতে পারে, মানে কি ইনক্রিজও করতে পারে বা ডিক্রিজও করতে পারে। ইনক্রিজ করবে কি কি? আচ্ছা, সানলাইট। কেন? কারণ সানলাইট যদি থাকে গরম হবে, আর ট্রান্সপিরেশনে কি হচ্ছে, লিকুইড ওয়াটার তার থেকে হচ্ছে ওয়াটার ভেপার। তাহলে এই প্রসেসের জন্য অবশ্যই তো আমাদের হিট দরকার। হিট যদি না হয়, তাহলে লিকুইড থেকে ভেপার ফর্ম বা গ্যাসিয়াস ফর্মে কনভার্টেড হবে কি করে? তাহলে যত ডে টাইম, তার মানে সানলাইট বেশি, এবং আরেকটা জিনিসও আমাদের খেয়াল রাখতে হবে, সানলাইট যখন থাকে তখন কিন্তু স্টোমাটা গুলো ওপেন থাকে, ঠিক আছে। তো স্টোমাটা ওপেন থাকলে স্টোমাটা গুলোর থ্রুতেই তো ওয়াটারটা বা ওয়াটার ভেপারটা বাইরে বেরিয়ে যায়। স্টোমাটা যদি ক্লোজ হয়ে যায়, মানে যেরকম রাত্রিবেলা হয়, তখন তো সেটা বেরোতে পারবে না। তো স্টোমাটা গুলো যেহেতু ওপেন থাকছে ডিউরিং দ্য ডে টাইম, তাই জন্য ট্রান্সপিরেশন ভালো হচ্ছে। ফাস্টার ইন হট সামার ডেজ। সানলাইট খুব একেবারে মানে খুব জাকিয়ে রোদ উঠেছে, তো সানলাইট তার ইন্টেন্সিটি খুব বেশি, তখন হিটটাও প্রপারলি পাচ্ছে, লিকুইড থেকে ভেপার ফর্মও খুব ভালোভাবে হচ্ছে, এবং ট্রান্সপিরেশনের রেট কিন্তু বেড়ে যাবে। ফাস্টার ওয়েন উইন্ড ইজ ব্লোয়িং ফাস্টার। একটা পাতার মধ্যে
যদি ওয়াটার ভেপার গুলো এরকম ভাবে লেগে থাকে, তাহলে এই জায়গাগুলো তো ব্লক হয়ে রয়েছে, ওকে তো বাইরে বেরোতে হবে, তাহলে এই জায়গাগুলো ফ্রি হয়ে যাবে। এবার যদি খুব জোরে হাওয়া দেয়, এই ওয়াটার ভেপার গুলো উইন্ডের জন্য বাইরে মানে অ্যাটমসফিয়ারে মিশে যেতে পারে। তাহলে যত জোরে উইন্ডি একটা ইয়ে কাজ করবে, তত এই ওয়াটার ভেপার গুলো অ্যাটমসফিয়ারে মিশে যাবে। তার মানে ওর স্টোমাটা গুলো আর ব্লক থাকছে না, ক্লিয়ার হয়ে যাচ্ছে। আবার পরের প্রসেসটা মানে পরের যে ট্রান্সপিরেশনের থ্রুতে ওয়াটার ভেপার গুলো এখানে আসবে, সেগুলো আসতে পারবে, আবার উইন্ডোকে ক্যারি করে নিয়ে চলে যাবে। তো এই যে প্রসেসটা মানে কি উইন্ডোকে ক্যারি করে এখান থেকে নিয়ে অ্যাটমসফিয়ারে মিশিয়ে দিচ্ছে। তো যত উইন্ডের ইন্টেন্সিটি বেশি হবে মানে উইন্ড যত ফাস্ট ফ্লো করবে, তত ট্রান্সপিরেশনও ভালো হবে। স্লোয়ার ওয়েন দ্য এয়ার ইজ হিউমিড। হিউমিডিটি আমরা কখন বলি না, হিউমিডিটি হচ্ছে যখন এয়ারে অলরেডি ওয়াটার খুব বেশি রয়েছে, ওয়াটার কন্টেন্ট খুব বেশি রয়েছে। তো তোমার অলরেডি তুমি 1 গ্লাস জল খেয়েছো, সাথে সাথে যদি তোমাকে আবার 1 গ্লাস জল দেওয়া হয়, তুমি কি খুব ভালোভাবে খেতে পারবে? এটা খেতে পারবে না, ইনটেক করার ক্যাপাসিটি থাকবে না। তো সেম ভাবে এয়ারে অলরেডি যদি হিউমিডিটি বেশি থাকে, তার মানে ওয়াটার পেপার বা ওয়াটার কোয়ান্টিটি রয়েছে বেশি, তখন আরো কি ওয়াটার ভেপার অ্যাটমসফিয়ারে মিশতে পারবে? হবে, বাট কম হবে। কেন? কারণ অলরেডি H2O ওয়াটার ভেপার হিসেবে মিশে রয়েছে, যার জন্য হিউমিডিটিটা বেশি। তো এইগুলো হচ্ছে কিছু ফ্যাক্টরস যারা ট্রান্সপিরেশনকে এফেক্ট করছে। কিছু ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখলাম ট্রান্সপিরেশনের রেটটা বেড়ে গেল, আর কিছু ক্ষেত্রে কমে গেল। নেক্সট ইজ ইম্পর্টেন্স অফ ট্রান্সপিরেশন। কিরকম? একটা দেয় হচ্ছে কুলিং এফেক্ট। এটা খুবই ইম্পর্টেন্ট। কুলিং এফেক্টটা কিরকম? আচ্ছা, প্লান্টস এর বডিতে কিছু লেটেন্ট হিট থাকে, ওর ভিতরের কিছুটা হিট থাকে, যেমন আমাদের প্রত্যেকটা অর্গানিজমস এর থাকে, প্লান্টস এর ক্ষেত্রেও থাকে। তো প্লান্টস কি করছে, ওর এই বডির যে লেটেন্ট হিট সেটাকে কাজে লাগিয়ে ও ওই লিকুইড ওয়াটার থেকে কিন্তু ওয়াটার ভেপার তৈরি করছে। তাহলে ওর যে বডির হিটটা সেটা আলটিমেটলি কমছে, ওর বডির যে হিটটা ছিল সেটাকে কাজে লাগিয়ে ও লিকুইড থেকে ওয়াটার ভেপার তৈরি করলো। তাহলে ওর বডির হিটটা কাজে লেগে গেল, ওর বডির ভিতরটা আস্তে আস্তে কুল ডাউন হবে। এইটাকেই বলা হচ্ছে কুলিং এফেক্ট, ওর নিজের বডির ভিতরটা কুল ডাউন হচ্ছে। তার সাথে আরেকটা জিনিসও হয়, কিরকম না, যখন ওয়াটার ভেপারটা ও অ্যাটমসফিয়ারে ছেড়ে দিল, নিশ্চয়ই ওটা অনেকটা দূর প্রথমেই ছড়িয়ে যাচ্ছে না। কেন? কারণ ওয়াটার ভেপার মেশার ফলে সেই যে উইন্ডটা বা সেই যে এয়ারটা, উইন্ড বলাটা ভুল, সেই যে এয়ারটা সেটা হেভি হয়ে যাচ্ছে, ইট বিকামস হেভিয়ার, রাইট? আর যেই জায়গাটায় ওয়াটার ভেপার একটু কম রয়েছে সেই এয়ারটা লাইটার থাকছে। লাইটার এয়ার গুলো কিন্তু উপরের দিকে থাকে, আর হেভি যত হবে তত নিচের দিকে থাকবে। তাহলে এই এয়ার যেটার মধ্যে ওয়াটার ভেপার বেশি মিশে রয়েছে সেটা হেভি রয়েছে এবং সেটা গ্রাউন্ডের কাছাকাছি থাকবে, রাইট? মানে গাছটা যদি এরকম থাকে, গাছের এই কাছাকাছি কিন্তু গ্রাউন্ডের কাছাকাছি যে এয়ারটা থাকছে সেটার মধ্যে যেহেতু ওয়াটার ভেপার মিশে রয়েছে, ওটা হেভি এবং একটা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, যার জন্য বলা হয় গরমকালে যদি আমরা গাছের আশেপাশে দাঁড়াই আমাদের একটু ঠান্ডা ভাবতে মানে একটু আরাম লাগে। কেন? কারণ এক তো আমাদের শেড দিচ্ছে, তার সাথে ও কিছুটা ওয়াটার ভেপার যেহেতু রিলিজ করে দিচ্ছে, এইখানে এসে এয়ারের সাথে মিশে যাচ্ছে ওয়াটার ভেপারটা, এবং তার জন্য আমাদের একটু আরাম লাগছে। অ্যান্ড ইট অলসো হেল্পস টু মেনটেন দ্য কনসেন্ট্রেশন অফ সেল স্যাপ। যদি ধরো এক্সেস ওয়াটার যেটা, সেটা যদি প্লান্টস এর বডির মধ্যে, সেলের ভিতরে সেল স্যাপের মধ্যে মিশে যেত, তাহলে কি হতো, এই সেল স্যাপটা বিকামস ডাইলিউটেড, মানে কি ওর মধ্যে ওয়াটার কোয়ান্টিটি বেশি হয়ে যেত। এটা যাতে না হয়, কনসেন্ট্রেশনটা যাতে মেনটেন থাকে, তাই জন্য ও এক্সেস ওয়াটারটাকে বাইরে বের করে দিচ্ছে, যে যতটা আমার কনসেন্ট্রেশন দরকার সেটা যাতে মেনটেন থাকে। তো এই গেল ইম্পর্টেন্স অফ ট্রান্সপিরেশন। এবার খুব ইজি, ইউজ অফ ওয়াটার ইন প্লান্টস কি কি করবে? ট্রান্সপোর্টেশন করতে হেল্প করছে, বডির একটা পার্ট থেকে অন্য একটা পার্টে মেটেরিয়ালস কে ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এসেনশিয়াল সাবস্টেন্স টু প্রডিউস ফুড, কারণ ফটোসিনথেসিসে ওয়াটার, মিনারেলস এগুলো যদি না থাকে হবেই না কাজটা।
অ্যান্ড ইট ইনডিউসেস আ কুলিং এফেক্ট, যেটা এক্ষুনি বললাম যে ওর নিজের বডিকেও কুল করছে, অ্যালং উইথ দ্যাট ওর আশেপাশের যে অ্যাটমসফিয়ার সেটাকেও কিন্তু ও একটা কুলিং এফেক্ট দিতে পারছে। এরপর আসছে মিনারেলস। এতক্ষণ আমরা ওয়াটার নিয়ে অনেক কথা বলেছি, বাট মিনারেলস, প্রত্যেকটা অর্গানিজমস এর কিন্তু মিনারেলস দরকার, এবং প্রত্যেকটা মিনারেলস দরকার মানে ওর বডি ফাংশনিং এর জন্য যা যা মিনারেলস দরকার প্রত্যেকটা অ্যাডিকুয়েট অ্যামাউন্টে না হলে কিন্তু বডি ফাংশনিং এ প্রবলেম হয়। এবার এই মিনারেলস কে দুটো টাইপসে ডিভাইড করা হয়েছে, ওয়ান ইজ ম্যাক্রো, অ্যানাদার ওয়ান ইজ মাইক্রো। ম্যাক্রো মানে যারা অনেকটা বেশি কোয়ান্টিটিতে we require it or plants require it in a large amount, একটু বেশি দরকার। আর মাইক্রোনিউট্রিয়েন্টস হচ্ছে যাদের দরকার বাট স্মল কোয়ান্টিটিতে। যদি আমরা ম্যাক্রোর দিকে আসি, আমরা পাবো কি নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এই তিনটে হচ্ছে খুব মেন। নাইট্রোজেনকে এন দিয়ে ডিনোট করে, ক্যাপিটাল এন, ফসফরাস ইজ ক্যাপিটাল পি, পটাশিয়াম হচ্ছে ক্যাপিটাল কে মানে ক্যালিয়াম। তো এদের যদি একটুখানি ফাংশন দেখে নিই কিরকম। ওকে, যদি নাইট্রোজেন দেখো, ইট প্রডিউসেস প্রোটিনস। নাইট্রোজেন কিন্তু প্রোটিনস এর একটা মেন পার্ট। তো যেহেতু অ্যামাইনো গ্রুপ থাকে প্রোটিনে, তো অ্যামাইনো গ্রুপ তার মানে ওখানে নাইট্রোজেন থাকবে, হাইড্রোজেন থাকবে। তো আমাদের কিন্তু প্রোটিন বা প্লান্টস এরও তাই, প্রোটিন তৈরি করতে গেলে নাইট্রোজেন দরকার। যদি নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি হয় তখন কি হবে, পাতাগুলো আস্তে আস্তে ইয়েলো কালার হয়ে যাবে, মানে আস্তে আস্তে দে উইল ডাই। রিঙ্কলিং অফ গ্রেইনস, যদি তোমরা ফুড গ্রেইনস দেখো, সিরিয়াল গ্রেইনস দেখো, সেগুলো আস্তে আস্তে কুচকে যাবে, মানে একটুখানি রিঙ্কলড হয়ে যাবে, একদম রাউন্ড শেপটা থাকবে না। ফসফরাস মানে ক্যাপিটাল পি দিয়ে যেটাকে ডিনোট করি, দে আর দ্য কনস্টিটিউয়েন্ট অফ সেল মেমব্রেন অ্যান্ড সার্টেন প্রোটিনস। এদেরকেও কিন্তু প্রোটিন তৈরি করতে, কিছু কিছু প্রোটিন তৈরি করতে দরকার হয়, এবং সেল মেমব্রেন তৈরি করতে ফসফরাস খুব ইম্পর্টেন্ট। সেম যদি ডেফিসিয়েন্ট হয় কি কি হবে, পার্পল অর রেড স্পট অন লিভস, গাছের পাতায় রেড বা পার্পল কালারের স্পট দেখা যাবে। ডিলেড সিড জার্মিনেশন, সিড জার্মিনেশন মানে একটা সিড থেকে যখন একটা ছোট প্লান্টলেট তৈরি হলো, সেখান থেকে একটা বড় প্লান্ট তৈরি হলো, মানে সিডটা জার্মিনেটেড হচ্ছে, রুটস তৈরি হচ্ছে আগে সিড থেকে, সেই প্রসেসটা কিন্তু ডিলেড হয়ে যাবে। আর ফসফরাস হলো নেক্সট ইজ পটাশিয়াম, ক্যালিয়াম যেটার সাইন্টিফিক নেম। তো রোলস কি কি, ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ স্টোমাটা, এই যে বললাম ডে টাইমে স্টোমাটা ওপেন হচ্ছে, নাইট টাইমে ওটা ক্লোজড হয়ে যাচ্ছে। এখানে কিন্তু পটাশিয়াম গ্রেডিয়েন্টের বা কনসেন্ট্রেশনের একটা খুব ইম্পর্টেন্ট রোল থাকে। অ্যান্ড দে আর অ্যাবান্ডেন্ট ইন গ্রোয়িং টিস্যু। তো কিছু কিছু গ্রোয়িং পার্ট, সেগুলোর গ্রোথের জন্য বা ডেভেলপমেন্টের জন্য পটাশিয়াম দরকার। আর যদি ডেফিসিয়েন্ট হয়, প্লান্টসের পুয়ার গ্রোথ হবে বা ডেভেলপমেন্টটা ঠিকঠাক হবে না। যদি মাইক্রোনিউট্রিয়েন্টস দেখো কি কি, আয়রন যেটাকে আমরা এফি দিয়ে ডিনোট করি, ম্যাঙ্গানিজ এমএন, আর জিঙ্ক হচ্ছে জেডএন। তো মাইক্রোনিউট্রিয়েন্টস এর ক্ষেত্রে কি কি, আয়রনের রোলস হচ্ছে কনস্টিটিউটস সাম প্রোটিনস, এটাও তাই, কিছু কিছু প্রোটিন তৈরি করতে হেল্প করে, নট অল দ্য প্রোটিনস। যদি ডেফিসিয়েন্ট হয়, পাতা আস্তে আস্তে ইয়েলো কালার হয়ে যাবে। ম্যাঙ্গানিজ যদি দেখো, দিস দিস ইজ দ্য কনস্টিটিউয়েন্ট অফ সাম এনজাইমস, কিছু এনজাইম তৈরি করতে গেলে ম্যাঙ্গানিজ দরকার। আর যদি ডেফিসিয়েন্ট হয়, গ্রে স্পট অন লিভস হয়ে যাবে। আর যদি জিঙ্ক এর দিকে তাকাও, জিঙ্ক হচ্ছে কিছু প্লান্ট হরমোন তৈরি করে আর কিছু এনজাইমকে অ্যাক্টিভেট করে, মানে তারা প্রোঅ্যাক্টিভ অবস্থায় থাকে, কাজ করে না প্রথমে, জিঙ্ক গিয়ে ওগুলোকে অ্যাক্টিভ করে কাজ করায়। তো যদি এই জিঙ্কের যদি ডেফিসিয়েন্সি হয়, তখন আলটিমেটলি এনজাইম গুলো ঠিকঠাক ভাবে কাজ করতে পারবে না। তখন কি হবে, স্টান্টেড প্লান্ট গ্রোথ, ঠিকঠাক গ্রোথ হবে না। চেঞ্জ ইন দ্য শেপ অফ লিভস, লিভস এর যেরকম শেপ হওয়া উচিত বা হওয়া দরকার, সেটা কিন্তু আলটিমেটলি হবে না। তো এটাই ছিল আজকের ক্লাস অ্যাবাউট ট্রান্সপোর্ট ইন প্লান্টস। আশা করছি তোমাদের ভালো লেগেছে। নেক্সট টপিক খুব তাড়াতাড়ি আসতে চলেছে। থ্যাংক ইউ।